শুধু সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদ ঠেকানো যাবে না, ফ্যাসিবাদ ঠেকাতে শক্তিশালী করতে হবে জনগণকে। এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় প্রচলিত ধারার প্রতিহিংসার রাজনীতি থেকে বিএনপি বেরিয়ে আসবে বলেও জানান তিনি। আর সংস্কারের নামে নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র নেতারা। রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের এই বর্ণিল আয়োজন। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি এতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা চলছে। জনগণ যদি সেটা পছন্দ করে, আপনাকে যদি নির্বাচিত করে, আপনি এটা পরিবর্তন করে নেবেন, এটাই তো গণতান্ত্রিক নিয়ম। অন্যভাবে চেষ্টা চলছে। বাংলাদেশের জনগণের সর্বোচ্চ অভিপ্রায় রূপে সংবিধান সংশোধন করার একমাত্র অধিকার রয়েছে আগামী ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে। জামাতও সংস্কার চায়। আমি বলি, নিজেদের সংস্কার করেছেন কি? অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গতানুগতিক ধারার প্রতিহিংসার রাজনীতি আর করা যাবে না। প্রতিরোধ, প্রতিহিংসা কিংবা কথা বলার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে প্রচলিত রাজনীতির ধারার গুণগত পরিবর্তন ঘটাতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সংস্কারের চেয়ে বেশি জরুরি রাজনৈতিকভাবে জনগণকে শক্তিশালী করা। সংবিধান কিংবা লিখিত বিধিবিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না। রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয় তাহলে অবশ্যই জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনোই বিকল্প নেই। এ সময় ধানের শীষে ভোটও চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমন কোনো কাজ থেকে আপনারা বিরত থাকবেন যা জনমনে বিরূপ ধারণা তৈরি করতে পারে। মনে রাখবেন, জনশক্তি, জনবল, বিএনপির মনোবল। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থান ও গুম হওয়া পরিবারের সদস্যদের আর্তনাদে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তিসহ সব সংকটের একমাত্র সমাধান নির্বাচন, কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, এদেশের জনগণ পিআর পদ্ধতি বোঝে না, তারা প্রচলিত ধারায় নির্বাচন চায়। ডাকসু নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরাই তাদের যোগ্য নেতৃত্ব বেছে নেবে। রাজনৈতিক এবং অর্থনৈতিক সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। পিআর পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না। ছাত্র সংসদের একটা নির্বাচন যে অবাধভাবে হয়, এটা সকলেরই কাম্য। তবে এটা ছাত্রদের ব্যাপার, ছাত্রই ভালো উত্তর দেবে। নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। ফেব্রুয়ারিতেই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রতিজ্ঞ আছি, আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশকে ৪ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এসব কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। জানান, আগামী মাসেই ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসছে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছি। বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে $4 মিলিয়ন একটি সহায়তা প্যাকেজ নিয়ে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ভিন্ন আমেজ ক্যাম্পাসে। পূর্ণ প্যানেল ঘোষণা সহ মনোনয়ন ফর্ম জমা দিয়েছে ছাত্র সংগঠনগুলো। তবে এখনও প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল। আজ মনোনয়নপত্র সংগ্রহের চেয়ে জমা দেওয়া হয়েছে বেশি। তবে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে কয়েকটি প্যানেল। চিফ রিটার্নিং অফিসার বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো আশঙ্কা নেই, অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার রাতে সিদ্ধান্ত আসে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় 1 দিন করে বাড়ানো হবে। মঙ্গলবার সকাল থেকেই সম্ভাব্য প্রার্থীরা ভিড় করেন চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। মনোনয়ন সংগ্রহের সময় বৃদ্ধিকে সাধুবাদ জানিয়ে নির্বাচনে জয়ী হলে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানান প্রার্থীরা। খাবারের গুণমান এবং আমাদের হলে থাকার ব্যবস্থা সবকিছু নিয়ে এক ধরনের প্রশ্ন সচরাচর এটা লেগে থাকে। প্রতিনিধি হিসেবে যদি আসতে পারি তাহলে শিক্ষার্থীদের নিয়ে এসব বিষয়ে কাজ করতে পারব। এ সময় মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের সময় বাড়ানোর নির্দিষ্ট একটি দলের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ বলে মন্তব্য করে ছাত্র শিবির। জানানো হয় শিগগিরই প্রকাশিত হবে ইশতেহার। বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে মনোনয়ন ফর্ম উত্তোলন করার জন্য 1 দিন বাড়ালো। এটি সুস্পষ্ট নির্দিষ্ট একটি দলের কাছে তাদের পক্ষপাত দুষ্ট আচরণ। আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে জোট করেছি সেই জোটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কথা দিতে চাই। শিক্ষার্থীদের যে কথাগুলো আছে সেগুলো এই জোটের পক্ষ থেকে আমরা বলবো এবং আমাদের ইশতেহারে তাদের কথার প্রতিচ্ছবিগুলো থাকবে। একই সুর ছিল ডাকসু ফর চেঞ্জ প্যানেলেরও। অভিযোগ একটি দলকে বিশেষ সুযোগ দেয়ার। ছাত্র দলের প্যানেল এখনো চূড়ান্ত হয় নাই, তার থেকে এটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ছাত্র দলের প্যানেল চূড়ান্ত হয় নাই। এ কারণে আসলে আজকে মনোনয়ন সাবমিট করার শেষ ডেট। তাদের যেহেতু সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান তিনি পুরো সিদ্ধান্ত দেন নাই, এ কারণেই 1 দিন বাড়ানো হয়েছে। এদিনও ধোঁয়াশা কাটেনি ছাত্র দলের প্যানেল নিয়ে। বিভিন্ন পদের মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা যায় অনেককেই। আমাদের সাংগঠনিক অভিভাবক তিনি আমাদেরকে ফর্ম উত্তোলন করার নির্দেশনা দিয়েছেন, সেই জন্য আমরা আজকে ফর্ম উত্তোলন করেছি এবং আমাদের সকলের ডাটা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নিচ্ছে। অতি শীঘ্রই আপনারা প্যানেল দেখতে পাবেন। তবে সকল দলের অভিযোগ উড়িয়ে দিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, কোনো চাপে নয়, আগ্রহী সবাই যেন ডাকসু নির্বাচনে অংশ নিতে পারে সেজন্য মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময় 1 দিন করে বাড়ানো হয়েছে। ছাত্রছাত্রীরা যাতে এখানে আরো বেশি ইনক্লুড হয়, দীর্ঘদিন পরে ডাকসু হচ্ছে সেই সুযোগটা আমরা দিয়েছি। আমরা কোনো দলীয় চাপ অথবা কোনো কিছু সেটার কারণে আমরা দিই নাই। এর আগে দুপুরে পুরো প্যানেল ঘোষণা করে বাম ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বাধীন পর্ষদ প্যানেল। বিপুল ভোটে জয়ের আশা তাদের। এমন একটি পর্ষদ গঠন করতে আমাদেরকে সাহায্য করেছেন যেই পর্ষদটি প্রকৃতপক্ষেই এই ক্যাম্পাসে যে লিঙ্গ বৈষম্য, এই ক্যাম্পাসে যে নারীদের উপর নিপীড়ন, তার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বিকেল 3টা। বৃহস্পতিবার চলবে যাচাই বাছাই। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। দ্বিতীয় দিন শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 328 জন। বিকেল 5টায় ডাকসু নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম এ তথ্য জানান। দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদের জন্য 40 জন ও হল সংসদের জন্য 115 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এ নিয়ে 2 দিনে কেন্দ্রীয় সংসদের জন্য 87 ও হল সংসদের জন্য 241 জন মনোনয়ন ফর্ম নিয়েছেন। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ডাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে 300 টাকা মূল্যের ফর্ম সংগ্রহ করেন প্রার্থীরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরিন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। একথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত 3 শিক্ষক পরিবারের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বেশ কিছুদিন পার হলেও ভয়াবহ সেই স্মৃতি এখনও সবার মধ্যে দগদগে হয়ে আছে। বলেন, এই অপূরণীয় ক্ষতি মুছে দেওয়ার ক্ষমতা সরকারের নেই। এ সময় 3 শিক্ষক পরিবারের কাছে তাদের স্মৃতির কথা শুনতে চান প্রধান উপদেষ্টা। আন্দোলনে থাকা এনবিআরের 17 কর্মকর্তার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব চেয়েছে দুদক। সংস্থাটি বলছে, প্রাথমিক অনুসন্ধানে তাদের জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ পাওয়ায় নোটিশ দেওয়া হয়েছে। এদিকে সুদসহ 207 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, রন হক শিকদার সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জুনে সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এনবিআরে শুরু হয় আন্দোলন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণ দাবিতে চলে 1 সপ্তাহের কলম বিরতি অবস্থান কর্মসূচি। সবশেষ দেয়া হয় 2 দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি।
এমন পরিস্থিতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাসান তারেক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নামে অবৈধ সম্পদের অভিযোগ এনে অনুসন্ধানে নামে দুদক। যদিও অনুসন্ধান শুরুর পর আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দেন তারা। অনুসন্ধানের 1.5 মাসের মাথায় দুদক জানায় এনবিআর এর 17 কর্মকর্তার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুসন্ধানে জ্ঞাত আয়ে বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে প্রতীয়মান হয় জাতীয় রাজস্ব বোর্ডের 17 জন কর্মকর্তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নোটিশে এনবিআর সদস্য লুৎফুল আজিম, যুগ্ম কমিশনার তারিক হাসান, অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী জিয়াউদ্দিন সহ 17 জনকে স্থাবর অস্থাবর সম্পদের হিসাব দিতে বলা হয়েছে। এদিকে ঋণের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 207 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক শিকদার, রিক হক শিকদার সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের 110 কোটি 27 লক্ষ টাকা, যা পরবর্তীতে বকেয়া সুদসহ প্রায় 207 কোটি টাকারও বেশি অর্থ উত্তোলন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মোট 26 জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ভুয়া অ্যাকাউন্ট খুলে 2 কোটি 60 লাখ টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ব্যাংক খাতে সীমাহীন লুটপাটের ধাক্কায় মূলধন ঘাটতিতে পড়েছে দেশের 23টি ব্যাংক। চলতি বছরের মার্চ শেষে এসব ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে 1,10,000 কোটি টাকার বেশি। বিশেষ সুবিধা নিয়েও কয়েকটি ব্যাংক ঘাটতি কাটাতে পারেনি এখনো। দেশের 1/3 বেশি ব্যাংকের উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট অবস্থা। শেখ হাসিনা সরকারের শাসনামলে সীমাহীন লুটপাটের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়। দুর্দশাগ্রস্ত এসব ব্যাংকের প্রকৃত চিত্র আড়াল করে দেখানো হয় ভালো চেহারা। সরকার পতনের পর ব্যাংকগুলোর ক্ষত বেরিয়ে আসছে। এতে বিপুল খেলাপি ঋণ চিহ্নিত হওয়ায় মূলধন ঘাটতিতে পড়েছে ব্যাংকগুলো। চলতি বছরের মার্চ শেষে 23টি ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে 1,10,000 কোটি টাকা। 3 মাসের ব্যবধানে এ অঙ্ক 61,000 কোটি টাকা কমলেও ঘাটতির তালিকায় নতুন করে নাম লিখিয়েছে 4টি ব্যাংক। ব্যাংকাররা বলছেন, বিগত সময়ের অনিয়মের ঋণ এখন খেলাপি হয়ে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যে কারণে আমরা এই পথে আসলাম তার মধ্যে তো প্রধান কারণ হচ্ছে যে ব্যাংকিং ব্যবসার দুর্বৃত্তায়ন। এই জিনিসটা তো বন্ধ হতে হবে যে বোর্ডের রিকোয়েস্টে বোর্ড এবং ম্যানেজমেন্টের একটা অংশ মিলে ধরেন আজে বাজে লোন যদি বোর্ডে নিয়ে যায়, ওইটা বন্ধ হতে হবে। ব্যাংকে সুশাসন আসতে হবে। খাদে পড়া ব্যাংক খাতকে টেনে তুলতে ব্যাংকের সংখ্যা কমানোর পরামর্শ বিশ্লেষকদের। তবে আমানতকারীদের সুরক্ষার বিষয়ে সতর্ক থাকতে হবে। আগের সরকারের সিরিয়াসলি টাকা পয়সা নেওয়ার এটার কনসিকুয়েন্স শুরু হয়েছে। এমন কিছু ব্যাংক আছে, 5টা ব্যাংক তো মার্চ হয়েছে, তাদের 90 থেকে 95% পর্যন্ত নন পারফর্মিং। এইটা থেকে যদি আমরা উত্তরণ করতে চাই, তাহলে আমি একটা জিনিস সবসময় বলি যে আমাদের দেশে সর্বোচ্চ 20 থেকে 25টা ব্যাংক হতে পারে। সেখানে আমরা 61টা ব্যাংক করেছি। তাদেরকে আমাদেরকে ব্যাংকের সরকারের বাজেট থেকে টাকা দিয়ে কেন বাঁচায় রাখতে হবে? গত মার্চ শেষে ব্যাংক খাতে মূলধন ঝুঁকিজনিত সম্পদের অনুপাত বা CRAR দাঁড়িয়েছে 6.74%, যা আন্তর্জাতিক মাপকাঠি অনুযায়ী কমপক্ষে 10% থাকার কথা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। রাজশাহীতে ব্যাঙের ছাতার মতো নিয়ন্ত্রণহীন সুদের ঋণ কার্যক্রম চালাচ্ছে শত শত এনজিও। খাবার বন্ধ থাকলেও গ্রাহককে পরিশোধ করতে হয় ঋণের কিস্তি। চাপের মুখে রাজশাহীর পবায় 4 জনের মৃত্যুর পর এবার আত্মহননের পথ বেছে নিলেন মোহনপুরের এক পান চাষী। আর এক রিকশা চালককে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে। অর্থনীতিবিদ ও মনোবিজ্ঞানীরা বলছেন, বিষণ্ণতায় ভুগে ঋণগ্রস্ত মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। রাজশাহীর মোহনপুরের কৃষক আকবর হোসেন, তার প্রধান আয়ের উৎস পান। সেই পানের বরজেই মেলে তার নিথর দেহ। ব্রাক, আশা, প্রশিক্ষা, গ্রামীণ প্রচেষ্টা সহ 11টি এনজিও থেকে প্রায় 7 লাখ টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু এবছর পানের দরপতনের কারণে ঋণ পরিশোধ করতে পারছিলেন না। অনেকগুলো সবাই পাইতো, সবাই অল্প অল্প করে দিয়ে আপনার শেষের দিকে আমার
মাস কয়েক হলে আমার হয়ে যেত, এখন উনি হঠাৎ কি কারণে কাজটা করলো স্যার আমি বুঝতে পারছি না। গেল বৃহস্পতিবার রাতে পবায় স্ত্রী ও 2 সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন মিনারুল নামের আরেক কৃষক। চিরকুটে লিখে যান, মরে গেলাম ঋণের চাপে আর খাওয়ার অভাবে। ঋণ আর সুদের চাপে শহরে পালিয়ে থাকা মোহনপুরের রিকশাচালক ফজলুর রহমান। অভিযোগ, বৃহস্পতিবার রাতে গ্রামে ফিরতেই হাত পা বেঁধে মুখে বিষ ঢেলে দেয় সুদ কারবারিরা। মৃত্যুর আগে বলে যান হত্যাকারীদের নাম। কিছু লোকজনরা আক্রমণ করে আমাকে বিষ মুখে দেওয়া ধরে দেয়, হাত পা বাঁধা পাশের আমার বাড়ির পাশের এক স্তরে আমার গলার দড়ি বাঁধা টাঙ্গা বালাকে সুরাছুরি। চড়া সুদে ঋণের জালে জড়িয়ে একটি টাকা পরিশোধ করতে তখন আরেকটি থেকে ঋণ নেয় গ্রাহকরা। উপর থেকে টার্গেট করে দেয় যে তোমার প্রত্যেককে এত লাখ টাকা করে ডিসবার্স করতে হবে মাসে। তখন তারা এইটাকে মিট করতে যে আসলে ওই ঋণ পাওয়ার মানে যোগ্যতা রাখে না, তাকেও কিন্তু তারা ঋণ দেয়। মানুষের মধ্যে যখন ঋণ নিচ্ছে তখন কিন্তু ঋণের একটা স্ট্রেস মানুষের মধ্যে কাজ করছে, এবং এই স্ট্রেসটা যখন নিতে পারছে না এবং পারিবারিক যে সমর্থন সেটাও যখন পাচ্ছে না, তখনই দেখা যাচ্ছে যে আত্মহত্যার পথ মানুষ বেছে নেয়। তদারকির অভিযোগ অস্বীকার করে এনজিও সংশ্লিষ্টরা বলছেন, এক খাতের অর্থ অন্য খাতে ব্যয় করেন গ্রাহক। 23 সালে তাকে আমরা 80,000 টাকা লোন দিই, তখন আমরা যাচাই বাছাই করে তাকে ঋণ দিছিলাম, কিন্তু আমাদের ঋণ নেওয়ার পরে সে আরও একাধিক এনজিওর থেকে ঋণ নেয়। যারা এই লোনটাকে মিসইউজ করে তখন তার ক্ষেত্রে আসলে উঠে দাঁড়ানোটা খুব চ্যালেঞ্জ হয়, এটা ট্রু। রাজশাহীর ঋণ কার্যক্রম নিয়ে কোনো তথ্য নেই জেলা সমাজসেবা কিংবা বিভাগীয় সমবায় কার্যালয়ে। ওই যে 713টা যেটা বললো সক্রিয়, আর বাকিগুলো হচ্ছে নিষ্ক্রিয়। 400 ওরা কোনো কাজ করে না বা যোগাযোগ করে না। সমবায় প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা কমিটি আছে তার নিজেরাই মনিটরিং করে, আমরা ওইটা তদারকি করি। প্রতি বছর অডিট হয়। এনজিওগুলো আসলে এনজিও ব্যুরো আছে, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আছে, তারা নিয়মিত মনিটরিং করে। এই মাইক্রো ক্রেডিট যে ফাংশনগুলো আছে সেগুলো বিভিন্নভাবে হচ্ছে। এত বেশি আমাদের এই কার্যক্রমগুলো হয়, সেটা সবাইকে এত মাইনুটলি মানে যে একদম ধরে ধরে প্রত্যেকটার করা, সেটা করা যায় না। ক্ষুদ্র ঋণের সঠিক খাতের ব্যবহার ও পর্যবেক্ষণ না হলে আত্মহত্যার মতো ঘটনা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। কলিং ভিসায় 24,68,000 বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া সরকার। এই ভিসায় আবেদন করা যাবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শেরি সাইফুদ্দিন নাসিরুদ্দিন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ কোটায় কতজন বাংলাদেশি আবেদন করতে পারবে তা জানায়নি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মিডিয়াগুলো। দেশটির গণমাধ্যমকে দাতুক শেরি জানিয়েছেন, কৃষি, বাগান ও খনিসহ মোট 13টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সেবা খাতের হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ড, মেটাল অ্যান্ড স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো এবং ভবন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের সুযোগ থাকছে। এবার কলিং ভিসায় বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে। আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবে না। আবেদন যাচাই বাছাই শেষে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিউনিটি এবং পরে যৌথ কমিটি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, এরপর বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট জনশক্তির 10% পর্যন্ত অনুমতি দেওয়া হবে। সিটি কর্পোরেশনের অধীনে থেকেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রাজধানীর খিলগাঁও 75 নম্বর ওয়ার্ডের একাংশের মানুষ। খিলগাঁও ত্রিমোহনী টেকপাড়া এলাকায় 2 বছরেরও বেশি সময় ধরে পানিতে দুর্গন্ধ, প্রায় ছড়িয়ে পড়েছে রোগবালাই। এলাকায় নেই গ্যাস সংযোগ, মশার যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। এলাকার পুরনো পানির পাম্পের চাপ কম থাকায় প্রায় 2.5 বছর আগে নতুন আরেকটি পানির পাম্প বসানো হয় রাজধানীর দক্ষিণ সিটির খিলগাঁও 75 নম্বর ওয়ার্ডের ত্রিমোহনী টেকপাড়া এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, নতুন পাম্প বসানোর পর থেকেই তাদের কপালে শুরু হয় পানি নিয়ে দুর্গতি। 2-2.5 বছর ধরে এই পাম্পটা যখন গাড়ার পর থেকে আমি এই সমস্যাটা দাঁড়াইছে। পরে যেটা গাড়ছে এটা আপনার গোসলও করা যায় না।
পানি একদিকে যেমন পানির অনুপযোগী, অন্যদিকে ছড়িয়ে পড়েছে অসুখ বিসুখ। মাথা খাজ্জায় গাদা গুদা খাজ্জায় এগিনি পানির কারণে অনেক খুব অশান্তি, রাত করে ঘুমাইতে পারতাছি না, খুব যন্ত্রণা। তারা বলছেন অনেকে নিজেরাই পানির পাম্প বসিয়ে নিয়েছেন, আবার অনেকেই বিকল্প হিসেবে বৃষ্টির পানি ধরে রেখে সংসারে কাজ চালাচ্ছেন। বৃষ্টির পানি রাখি, রাইখা ওটি দিয়েও কাজ করি, খাওয়ার জন্য বা তরকারি ভাতে দেওয়ার জন্য ওই পানিটাও রাখি আমরা। পানির সমস্যার পাশাপাশি এলাকায় রয়েছে গ্যাস সংকট। কেউ কেউ মাটির চুলা তৈরি করছেন, যাদের গ্যাস সিলিন্ডার কেনার সাধ্য নেই তারাও রান্নাবান্না করছেন মাটির চুলায়। আমাদের এলাকায় গ্যাস নাই তো, এই লেগে আর কি মাটির চুলায় রান্না করি। শুধু তাই নয়, এলাকাবাসী বলছেন তারা মশার যন্ত্রণায়ও এখন অতিষ্ঠ। মশার কামড়ে পড়ায় নাই শরীর জ্বর। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করবে বিএনপি। ঝালকাঠিতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস.এম. জিয়াউদ্দিন হায়দার স্বপন। শহরের একটি কমিউনিটি সেন্টারে চেম্বার অব কমার্সের সভাপতি ফেরদৌস আহমেদ টিটুর সভাপতিত্বে সভায় জিয়াউদ্দিন হায়দার বলেন, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা গেলে দেশের প্রবৃদ্ধি সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে। এ সময় চাঁদাবাজদের প্রতিহত করতে ঝালকাঠিবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন সহ ব্যবসায়ী নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ভিন্নধর্মী পরিবেশ বান্ধব আয়োজন করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রদল। মঙ্গলবার কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ টিপু সুলতানের নেতৃত্বে ক্যাম্পাসে পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল নির্মাণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের চেতনা জাগ্রত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিক ও সচেতন বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার জন্মদিনকে কেন্দ্র করে ছাত্র দলের এমন ব্যতিক্রমধর্মী আয়োজন ইতিমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে বলেও জানান আয়োজকরা। ইসলামী ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে রাজধানীতে পূবালী ব্যাংকের গ্রিন রোড ইসলামী ব্যাংকিং উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটি উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিও মোহাম্মদ আলী বলেন, গ্রাহকদের ইসলামী মূল্যবোধ ও নীতি মেনে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য পূবালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় কোম্পানি সেক্রেটারি ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসুর রহমান, ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহকরা উপস্থিত ছিলেন। এসবিএসসি ব্যাংকের ১২তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর রাওরা কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সহ ৭টি সাধারণ এজেন্ডা শেয়ার হোল্ডাররা অনুমোদন করেন। সাধারণ সভায় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম সহ ব্যাংকের শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন। সারা দেশে ১২২টি শাখা ও উপশাখা, শতাধিক এটিএম বুথ ও এজেন্ট আউটলেট সহ ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকটি আর্থিক সেবা দিয়ে আসছে। পাকিস্তানে ভয়াবহ বন্যার দানবীয় রূপ সময়ের সঙ্গে সঙ্গে বাড়াচ্ছে হতাহতের সংখ্যা। ২৪ ঘন্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে কেবল উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৯ জনে। নিখোঁজ রয়েছেন শতাধিক। প্রবল বর্ষণ আর আকস্মিক পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বুনের জেলা। এই জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ২২২ জন। নিখোঁজ রয়েছেন অনেকে। এতে করে মানবিক বিপর্যয়ে পড়েছেন সাধারণ মানুষ। উদ্ধারকর্মীরা এখনও জীবিত খুঁজছেন ধ্বংসস্তূপের নিচে। শুধু বুন নয়, বাজাউর, সোয়াত, মানশেহরা, সাংলা, শাসসাবি, দির আর তোরঘর সহ অন্তত 10টি জেলা প্লাবিত হয়েছে। ইতোমধ্যে প্রায় ৭৮০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, এর মধ্যে ৩৪৯টি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।